দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আলমুদ্দিন। আজকে আমরা আলোচনা শুরু করব মব জাস্টিস নিয়ে। এ নিয়ে কথা বলতে তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। স্টুডিওতে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব মোস্তফা কামাল, তিনি উপবার্তা প্রধান বাংলা ভিশন, এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন, তিনি সভাপতি পরিবেশ বিজ্ঞান বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং সামিনা লুৎফা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আপনাদের সবাইকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। অনেকগুলো ঘটনা সামনে আসছে, তার মধ্যে একদিকে যেমন যৌন বৃত্তিকে পেশা হিসেবে যারা নিয়েছেন তাদের উপর এক যুবকের লাঠি দিয়ে হামলা, এবং তার আশেপাশে কিছু মানুষের সেটাকে একরকমভাবে সাধুবাদ জানানো, মাজারে হামলা, এবং আরও অনেক জায়গায় সেটা শিক্ষকদের জোর করে পদত্যাগ করানো হোক, কিংবা বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে দাবি জানানো, এমনকি উপসচিবদের জেলা প্রশাসক না হওয়ার দুঃখে হাতাহাতি পর্যন্ত। এগুলো আসলে কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এগুলোর প্রত্যেকটা ঘটনাই অনাকাঙ্ক্ষিত, কিন্তু এখানে আমি অনাকাঙ্ক্ষিত বলি, আপনি দুঃখজনক বলেন, যেটাই বলেন, কিন্তু ঘটে যাচ্ছে। আবার ঘটে যাওয়াটা কিছুটা স্বাভাবিক, এটা মানসিকতার বিষয়। একটি সরকার ছিল 15 বছর 7 মাস, কিন্তু বর্তমান অবস্থায় বছর দূরে থাক, মাস দূরে থাক, 7 দিনের মধ্যে আমরা সমস্যাটার সমাধান চাই। অর্থাৎ 15 বছর 7 মাসের যেই পিরিয়ডটা, কিন্তু কারো কারোর মধ্যে একটা মানসিকতা জন্মেছে যে সমস্যাগুলো একদিনে শেষ করে দিতে হবে। তো সেটা করতে গিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার যে একটা দুর্গতি যাচ্ছে, তিনি নিজে সেটা বলছেন না কখনো, কিন্তু এক পর্যায়ে আমরা পুলিশের দিক থেকে কিন্তু একটা নোটিশ দেখেছি ডিএমপির দিক থেকে, যেখানে বলা হয়েছে কেউ যেন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে, অর্থাৎ যমুনার সামনে নানান দাবি নিয়ে এই ধরনের জড়ো না হয়। তো ঘটনাচক্রে আমি ওই ঘটনাটা একটু বেশি দেখি। আমি সকালে রমনা পার্কে হাঁটি, তো কত কিসিমের লোক যে ওখানে জড়ো হয় সেটা নিয়ে রীতিমতো ট্রল করার মতো হাস্যকর আইটেম। কারা কারা কী নিয়ে যে জড়ো হয়ে যায়। তো আবার তাদের প্রতি খুব যে পুলিশ নিষ্ঠুর হচ্ছে তাও না, পুলিশের বাস্তবতাও দেখছেন, সেখানে কিছু নিরাপত্তা ব্যবস্থা আছে, কিন্তু তারা সামলানোর চেষ্টা করে। এক পর্যায়ে যখন পুলিশের দিক থেকে একটা নোটিশ জারি হলো যে যেন তেন ঘটনায় যেন ওনার দপ্তরে অথবা ওনার বাসার সামনে যেন এরকম জড়ো না হয়, কেউ কোনো দাবি নিয়ে যেন না যায়, কিন্তু খুব একটা কাজ হয়নি। বাসার সামনে আগের মতো নেই আমি গতকাল পর্যন্ত যেটা দেখেছি, কিন্তু দাবি দেওয়ার কিন্তু কমতি নেই। এমন সব দাবি বা এমন সব অ্যাসোসিয়েশন এখানে আছে, আবার কোনো নামের সাথে বৈষম্য বিরোধী শব্দটা থাকে। আবার দাবি মানতে হবে, মেনে নাও, এখনই মেনে নাও। তারা নগদে নগদে দাবিটা মানিয়ে নিতে চায়। এসব ঘটনার মধ্যে আপনি স্টুডেন্টদের যেটা বললেন, এটা হয়তো গণমাধ্যমে এসেছে, বিভিন্ন স্কুলে কলেজে আশপাশে কিন্তু ছোট্টখাট্ট ঘটনা ঘটে যাচ্ছে। তো এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে ছাত্ররা আছে ঠিক তেমনটা নয়। আমি নিজেও একটি শিক্ষা প্রতিষ্ঠান চালাই, ওখানেও অবজারভেশন করে দেখি যে উদ্দেশ্যমূলকভাবে কেউ না কেউ তাদেরকে সামনে কিন্তু পাঠাচ্ছে, পেছনে কেউ না কেউ থাকছে। সেটার মূল উদ্দেশ্য হচ্ছে একটা নয়সেন্স ক্রিয়েট করা, ওখানে একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা। তো সেটা নানান বিশ্লেষণ আছে, তাতে কার লাভ হবে কার লোকসান হবে। লাভ লোকসানের অঙ্কে যদি আমরা নাও যাই, তাৎক্ষণিকভাবে আমরা দেখছি কিন্তু খুব একটা ভোগান্তি হচ্ছে ওই এলাকাটাতে। অন্তত কিছুক্ষণের মধ্যে সেটা সামালও দেওয়া হচ্ছে, কিন্তু কোনোটা আবার মাত্রাগতভাবে বড় সেন্সিটিভ। বিশেষ করে মাজারে হামলা, আজ ভোরেও যেটা হয়েছে সিলেটে, আবার কোচিং সেন্টারের সামনে পর্যন্ত মারামারি হচ্ছে, ছোট ছোট ছেলে মেয়েরা লাগছে। এগুলো নিয়ে কিন্তু আজে বাজে কথা হচ্ছে। এটা বোধহয় এক ধরনের মানসিকতা। আর শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক আপনি যেটা বলছেন, শিক্ষকদের উপর যে নাজেহাল হচ্ছে বিভিন্ন জায়গায়, প্রথম বাক্যে সেটা দুঃখজনক। এই মুহূর্তে আর সেটাকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলা যাচ্ছে না। শুরুতে কয়েকদিন আমরা বলেছি যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, জেদের বশের একটা বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু গত কদিন কিন্তু আর তা বলা যাচ্ছে না। আর এবারের বাস্তবতাটা কিন্তু একটু মাথায় নিতে হবে। সরকার বদল বিভিন্ন সময় হয়েছে, দেশে অভ্যুত্থানও হয়েছে, গণ আন্দোলনও হয়েছে। এবার স্বয়ং প্রধানমন্ত্রী অর্থাৎ সরকার প্রধান পালিয়েছেন। বাংলাদেশে এটা এরকম ইতিহাস নেই। আমরা যদি উদাহরণ বলি, এক ব্যক্তি যারে স্বৈরাচার না বললে তার নামটাই কমপ্লিট হয় না, স্বৈরাচারও বোধহয় তার নামের একটা অংশ, সেটা হচ্ছে জেনারেল এরশাদ।
তিনিও কিন্তু পালান নাই। তো এবার পালানোর মধ্যে আরও রকম ফের আছে। আপনি দেখেন শিক্ষকরা পালিয়েছেন বিভিন্ন জায়গায়, ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা পালিয়েছেন, এটা নতুন ঘটনা। এই পালানোর এই ক্রমিক নম্বরে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবও পালিয়েছেন, কোথাও সাংবাদিকরা পালিয়েছেন, আইনজীবীরা পালিয়েছেন, সাংবাদিকরা পালিয়েছেন। তো এই যে পালানোর কালচারটা শুরু হয়েছে, সেটা বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণের দরকার আছে। তো তাৎক্ষণিক এতটুকু বলা যায়, তাদের আমলনামাটা বোধহয় তাদের কাছেও ছিল বা আছে, তারা কি করেছেন সেটা তারা জানেন। তো বিশেষ করে দুজন শিক্ষক আছেন আমার সাথে আজকে, আমি শিক্ষকতার বিষয়টা একটু প্রাসঙ্গিক বেশি মনে হয়। শিক্ষক বললে শিক্ষা প্রতিষ্ঠানের কথা আসে, শিক্ষা প্রতিষ্ঠানের কথা আসলে শিক্ষা পদ্ধতির কথা আসে। এই ছাত্রদের আন্দোলনের ইমিডিয়েট আগে প্রাসঙ্গিক ছিল শিক্ষকদের আন্দোলন, অর্থাৎ 2 জুলাইয়ের আগ পর্যন্ত কিন্তু শিক্ষকদের আন্দোলন ছিল ভাইটাল, আলোচিত। তো সরকারের পক্ষ থেকে শিক্ষকদেরকে আমল দেয়া হয়নি, অর্থাৎ সম্ভবত আওয়ামী লীগ বা তখনকার সরকার শিক্ষকদের অবস্থাটা জানতেন, যে শিক্ষকরা তার কদিন আগে মাত্র লাল সবুজ নীল নানান ভাগে ছিলেন, তারা নিজেদের বিষয় নিয়ে নেমেছিলেন, বেতন কাঠামো নিয়ে। ঠিক যখন ছাত্ররা নামলো, ছাত্ররা কিন্তু অল্প সময়ের মধ্যে, মোট 34 দিন তাদের আন্দোলনের ডিউরেশন, সাফল্য পর্যন্ত, প্রথম 2-3 দিনের মধ্যে তারা কিন্তু মাত করে দিল। আমাদের শিক্ষকরা তখনও ইনঅ্যাক্টিভ ছিলেন। পরবর্তীতে কয়েকজন শিক্ষক অনলাইনে যিনি আমাদের সাথে আছেন ওনারাও ছিলেন, বিশেষ করে লুৎফা আপা খুব অ্যাক্টিভ ছিলেন। তো তারা কিন্তু একটা মধ্যমণি হয়ে গেলেন অল্প কয়েকদিনের মধ্যে, অর্থাৎ নার্ভ বুঝতে বোধহয় ওনাদেরও একটু দেরি হয়েছে বা পালস বুঝতে একটু দেরি হয়েছে। তো এরকম একটা অবস্থার মধ্যে এখন আপনি আজকে মাজার, কালকে কোথাও কোথাও সংখ্যালঘুদের উপর, কোথাও কোথাও সাংবাদিকরা এখন পর্যন্ত আক্রান্ত হয়নি কোথাও, তবে পালিয়ে আছেন কেউ কেউ। তো এরকম একটা অবস্থার মধ্যে এই পরিস্থিতি শক্ত হাতে দমন করার কিন্তু কোনো বিকল্প নেই, এখানে আলোচনারও আর কোনো সুযোগ নেই, মোছারও কোনো সময় নেই। সামিনা লুৎফা, আপনার কাছে আসতে চাই। আপনি ব্যক্তিগতভাবে বা শিক্ষক নেটওয়ার্কের তরফ থেকে গোটা আন্দোলনে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন, এবং এরপরেও যখন স্বৈরাচারের পতনের পর সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা থেকে শুরু করে সব ব্যাপারেই শিক্ষক নেটওয়ার্ক একটা শক্ত অবস্থানে যাবার চেষ্টা করেছে। এখন যখন এই হামলার বিস্তৃতি মাজারে যাচ্ছে বা ব্যক্তি পর্যায়েও হচ্ছে, এখানে আসলে সরকারের কাছ থেকে আপনি কি আশা করেন? নাগরিক হিসেবে আসলে কি করণীয় রয়েছে? দুটো বিষয় জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আশা করি আমাকে শুনতে পাওয়া যাচ্ছে। আসলে আমরা এখানে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে বসেছি সেটা কিন্তু আজকেই বা গত কয়েকদিনে শুরু হয়েছে, ব্যাপারটা এমন না। মানে আমরা 5 তারিখে যখন স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যান, তখনই কিন্তু আসলে মূলত নানানভাবে মানুষের, যেটাকে আমরা মব বলছি, সেই মব ফরমেশনের নানান অভিঘাত আমরা দেখতে শুরু করি। বিশেষ করে গণভবন, 32 নম্বরের জাদুঘর কিংবা জাতীয় সংসদ ভবন সহ ওই সময়ই বেশ কিছু শিল্প স্থাপনা এবং ভাস্কর্য ভাঙা হয়েছে, শিল্পকলা একাডেমি, বিভিন্ন ভবনে হামলা করা হয়েছে, ঢাকায় না, ঢাকার বাইরে। এই সব মিলে কিন্তু বেশ কিছু শুরু হয়েছিল এবং সে সময় আমরা জানি যে তখন দেশে আসলে সেই অর্থে সরকার ছিল না, এবং যাদের যে সেনাবাহিনীর কাছে মূল দায়িত্ব ছিল তাদের কাছ থেকেও সহযোগিতা পাওয়া যায়নি। কিন্তু পরবর্তীতে 8 তারিখে সরকার হবার পরে এখন তো 1 মাস পার হয়ে গেছে। সুতরাং আমরা এখন সরকার আছে সেটা আমরা জানি এবং সরকারকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখন আসলে নাগরিকের নিরাপত্তার জন্য, মাজারের নিরাপত্তার জন্য যে কোনো সাধারণ নাগরিক, তিনি একজন যৌনকর্মী হন আর তিনি একজন ভিন্ন লিঙ্গের মানুষ, লিঙ্গ পরিচয়ের মানুষই হন না কেন, কিংবা একজন শিক্ষক হন না কেন, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকারের। এবং এখানে সরকার কেন দিতে পারছে না বা কোথায় ব্যর্থতার জায়গা তৈরি হচ্ছে সেগুলো যেমন দেখা খুব জরুরি, তার সাথে এটাও মনে রাখা দরকার যে আসলে এই মুহূর্তে আমরা বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে এমন এক ধরনের শূন্যতা দেখতে পেয়েছি, যেটা আমরা 40টা বা 40-এর বেশি সর্বজনের বিশ্ববিদ্যালয়ের
যে ভিসি প্রভিসি এবং প্রশাসন পদত্যাগ করার পরে একটা বড় শূন্যতা কিন্তু তৈরি হয়েছিল, এবং সেই শূন্যতার সময় এবং সেই সাথে একই সাথে আমরা দেখেছি কলেজে এবং স্কুলেরও অনেক ক্ষেত্রে যারা মূল প্রশাসক তারা পদত্যাগ করেছিলেন বা কোথাও কোথাও পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এরকম একটা পরিস্থিতির মধ্যে অনেকগুলো পক্ষ কিন্তু যুক্ত হয়ে পড়ে, তাদের নানান স্বার্থ সংশ্লিষ্টতা থাকে। এবং আপনারা জানেন যে আমি আজকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে যে তারা দলীয় লেজুবৃত্তির রাজনীতি চায় না, সেটা আমরা চাই না আমরা অনেকেই, কিন্তু সেটা তো রাতারাতি ঘটে যাবে না, কারণ শিক্ষকদের মধ্যে নানা রকম রাজনীতি আছে, তাদের নানা রকম স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে, যেগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে উস্কে দেওয়ার জন্য অনেক ক্ষেত্রে শিক্ষকদের এই সমস্ত স্বার্থও কাজ করে থাকতে পারে। এবং শিক্ষার্থীরা নিজেরাই সব ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটিয়েছেন শিক্ষক লাঞ্ছনা, সে ব্যাপারেও আমার কাছে মনে হয় যে সেটা নাও হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে হয়তো শিক্ষকদেরও নিজেদের স্বার্থ জড়িত থাকতে পারে, আর কোনো কোনো ক্ষেত্রে তো অবশ্যই ক্ষোভ এবং বিক্ষোভ রয়েছে। আবার এর মধ্যে আপনারা খেয়াল করবেন যারা আসলে ক্ষমতায় ছিলেন না, আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল, সুতরাং এটা খুব পরিষ্কার যে তারা নেমে যাবে বা তারা নানাভাবে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবে, যেহেতু আওয়ামী লীগ এই মুহূর্তে ক্ষমতায় নেই, কিন্তু আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগ সমর্থন করতেন এরকম মানুষরা তো রয়ে গেছেন, এবং পুরো সিস্টেমটার যে সুফল ভোগ করেছেন তারা সকলেই রয়ে গেছেন। এরকম একটা অবস্থায় তারা এক ধরনের অন্তর্ঘাত চালানোর চেষ্টা করতে পারে, সে তো জানা কথা, কিন্তু যারা ক্ষমতায় ছিলেন না কিন্তু এই খালি জায়গায় ক্ষমতায় আসবার জন্য একসাথে দৌড় দিয়েছেন, তাদের যে হুড়োহুড়ি, সেই হুড়োহুড়ির কারণেও কিন্তু অনেক জায়গায় অনেক ঘটনা ঘটছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে একটা জিনিস হতে পারে যে আমরা রিসেন্টলি এটাও জানতে পারলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক যিনি যৌন নিপীড়নের দায়ে লম্বা আইনি ব্যাটল পার করে উনি চাকরি হারিয়েছিলেন, তিনিও হঠাৎ কোনো এক জাদু ক্ষমতা বলে একদিনের মধ্যে চাকরি ফেরত পেয়েছেন। এবং এই যে কি প্রক্রিয়া এগুলো হয়েছে সেগুলো আমরা জানি না, এবং এগুলো নিশ্চয়ই জানা হবে এবং খুঁজে দেখা হবে। তার মানে অনেকেই রয়েছেন যারা ক্ষমতায় ছিলেন না এবং যে মুহূর্তে একটা শূন্যতা তৈরি হয়েছে সেই মুহূর্তটাকে কাজে লাগিয়ে তার স্বার্থ সিদ্ধির চেষ্টা করছেন। আবার এরকমও হতে পারে যে তিনি খুব দ্রুত যদি ক্ষমতায় আসতে নাও পারেন বা আসার সময়টা যদি দীর্ঘায়িত হয়ে যায়, সেক্ষেত্রে আগে ভাগে কাজটি করে নেবার চেষ্টা করছেন। নানান রকম স্বার্থ, নানান রকম বিষয় এখানে কাজ করতে পারে। তবে এখানে একটা জিনিস খুব আমি জোর দিয়ে বলতে চাই, আমরা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মুখেই শুনেছি তাদের এই আন্দোলনের মূল স্পিরিট, যে গণ অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা, সেখানে তো বলা হয়েছিল যে সকল ধরনের মতের মানুষের কথা আমরা শুনতে পাবো। সুতরাং একজন মাজারপন্থী মানুষ কিংবা একটা ভিন্ন ধর্মের মানুষ কিংবা একটা ভিন্ন মতবাদের মানুষ, তাকে তার শুধু মতবাদটি থাকার কারণে, ধর্ম বা লিঙ্গ পরিচয় ভিন্ন হওয়ার কারণে যদি তার উপর হামলা হয়, সেটা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের মূল স্পিরিটের সাথেই যায় না। সুতরাং সেই অর্থে যেহেতু তারা সরকারেও আছেন, সুতরাং সেটা তো তাদের একটা বড় দায়িত্বের অংশ যে তারা বাংলাদেশের সব ধরনের নাগরিকের বিরুদ্ধে যে কোনো বৈষম্য, যে কোনো নিপীড়নের বিরুদ্ধে তারা দাঁড়াবেন এবং ব্যবস্থা নেবেন। আর শেষ করতে চাই এইটুকু বলে যে আমরা শুরুতে বুঝতে পেরেছি কিনা, আমাদের সহ আলোচক জিজ্ঞেস করছিলেন যে একটু দেরি হয়েছে কিনা, শিক্ষার্থীদের আন্দোলন এটা শিক্ষার্থীদেরই ছিল। সুতরাং শিক্ষার্থীদের কোটা সংস্কার বা বিরোধিতার আন্দোলন বা বৈষম্য বিরোধিতার আন্দোলনে শিক্ষকরা সরাসরি যুক্ত হতে চাননি। সেটা নানা কারণে হতে পারে, আমরা কেন হতে চাইনি সেটা আমাদের পরিষ্কার অবস্থান রয়েছে। এবং আমরা তখনই বাধ্য হয়েছি যখন দেখেছি যে শিক্ষার্থীদের আন্দোলনের উপরে নিপীড়ন চলেছে। 2018 সালেও কোটা সংস্কার আন্দোলনের সময় বা নিরাপদ সড়ক আন্দোলনের সময় একইভাবে আমরা যখন তাদের উপর নিপীড়ন হয়েছে, তখন আমরা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছি, কারণ এটা তো আসলে শিক্ষার্থীদেরই আন্দোলন ছিল। এটা কিন্তু জন অভ্যুত্থানে বা জনগণের আন্দোলনে পরিণত হতে একটা সময় পাড়ি দিতে হয়। আজকে এসে যত সহজে বলা যাচ্ছে 16-18 তারিখে, 19 তারিখেও এত সহজে বলা বা করা যায়নি। তারপরেও বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক হয়তো যখন বুঝতে পেরেছে সাথে সাথেই, কারণ আসলে শিক্ষার্থীদের উপর নিপীড়নটা হওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এর প্রতিবাদে দাঁড়িয়েছিলাম, সেই অর্থে বলতে পারেন যে তখন শোনা গেছে বা দেখা গেছে। কিন্তু সাথে এটাও মনে রাখা প্রয়োজন যে এইটা গণ অভ্যুত্থান ছিল এবং এখানে সব শ্রেণী পেশার মানুষ নানাভাবে যুক্ত হয়েছে। এক জায়গায় বন্ধ করা হয়েছে তো আরেক জায়গা
থেকে এই আন্দোলনটি আবার রক্তবীজের মতো আবার বেরিয়ে এসেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছে, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছেলেমেয়েরা রাস্তায় নেমেছে। ঢাকা যখন বন্ধ হয়ে গেছে, অন্যান্য জেলায় তখন জি আন্দোলন শুরু হয়েছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু যুক্ত হয়েছেন। জি তাতেই তো এটা গণ অভ্যুত্থানের চেহারা পেয়েছে, না হলে তো এটা শিক্ষার্থীদের আন্দোলনই থেকে যেত। জি ধন্যবাদ। অধ্যাপক জামাল উদ্দিন, আপনার কাছে আসতে চাই। এই যে গণঅভ্যুত্থানে স্বৈরশাসকের পতনের পরই যেভাবে একেবারে সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা সহ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে ট্রাফিক নিয়ন্ত্রণ সব করেছেন, এখন যখন এই সমস্যাগুলো একে একে সামনে আসছে, বিভিন্ন অংশের স্বার্থের বিষয়গুলো সামনে আসছে, তখনও কি আসলে সবাই একটা জায়গায় এক থেকে এই সমস্যাগুলো মোকাবেলা করা সম্ভব নাগরিক হিসেবে? আনমিউট করে নিতে হবে, শুনতে পাচ্ছি না। ধন্যবাদ মঞ্জুল। মব জাস্টিস আর এর সাথে যে প্রশ্নগুলো আপনি করলেন সেগুলি নিয়ে আপা খুব চমৎকার ভাবেই বললেন। আমি একটু ভিন্নভাবে বিষয়টাকে বলি। মব জাস্টিস দুটা যদি দেখি, আমরা বাংলায় যদি এইভাবে বলি জনরোষ বা গণ আক্রমণ, সংঘবদ্ধ আক্রমণ, গোষ্ঠীগত আক্রমণ, এগুলি তো মিন করছি। এর সাথে জাস্টিসের কোনো সম্পর্ক নাই। এটা কোনো জাস্টিস একটা অন্য বিষয়, কিন্তু আমরা এটা পপুলার টার্ম হিসেবে মব জাস্টিস, মানে এটা জাস্টিস বলার মধ্য দিয়ে মনে হচ্ছে এটাকে সিদ্ধ করে নেওয়া বা এটা ঠিক আছে, এটা হতে পারে বা এটা হওয়া উচিত, এরকম একটা অবয়ব দেওয়ার চেষ্টা করি। কোনোভাবে এটি কাম্য, এটা একেবারে একদম দাঁড়ি। মবের মধ্য দিয়ে যে কোনো কর্মকাণ্ডই আসলে আইন শৃঙ্খলা জনিত কর্মকাণ্ড আসলে ঠিক না। কিন্তু প্রেক্ষাপটটা একটু ভিন্ন। যে কথাটা বললেন যে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী যে জনতার আন্দোলন, সেটার সাথে ওতপ্রোতভাবে আমিও যুক্ত ছিলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বলা যায় যে কিছুটা সময় ছাত্র মতনই ছিলাম। পার্থক্য করা যায়নি, ছাত্র জনতা একটা সময় আসলে পার্থক্য করা যায়। বিষয়টা ছিল 15 বছর বা তারও আগে ছোট ছোট সমস্যাগুলা পুঞ্জীভূত হতে হতে লাস্ট 15 বছরে সরকার যেভাবে চালিয়েছেন সেই ধারাবাহিকতায় কিন্তু তার যে আমরা অনেক সময় প্রতি বিপ্লব বলি, আমরা বলি যে এটাকে বলি আমরা যে এটা ঢেউয়ের পর ঢেউ বা ঢেউয়ের নিচের অংশ, হোয়াটএভার যেটাই বলি না, সেটা একটা কনসিকুয়েন্স কিন্তু থাকে। আচ্ছা, এই 15 বছর কি হয়েছে? আমরা 15 বছর ধরি, প্রতিটা ইনস্টিটিউট ভেঙে গেছে। মসজিদ থেকে শুরু করে, মন্দির থেকে শুরু করে, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, হেন জায়গা নাই যেটা দখলই সত্ত্বে দখল করা হয়। সঙ্গত কারণে প্রতিটা জায়গায়, সেটা সচিবালয় হতে পারে, সেটা অধ্যাপক জামাল উদ্দিন, ক্ষমা করবেন, একটু বিস্তারিতভাবে আপনার কাছ থেকে এটা শুনবো। একটা বিরতির সময় হয়ে গেছে, আপনার কাছেই ফিরে আসি। দর্শক, একটু পরে ফেরত আসছি, আশা করি সাথে থাকবেন। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম অধ্যাপক জামাল উদ্দিন, যে প্রসঙ্গে ছিলেন। ধন্যবাদ। যে কথাগুলো বলছিলাম তার মানে আমি বুঝাতে চাচ্ছিলাম যে রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠান যে নিয়মে চলার কথা সেই নিয়ম থেকে ব্যর্থ হয়েছে। ইভেন আমরা যদি সামাজিক প্রতিষ্ঠান বলি সেগুলোও নষ্ট। তার মানে এরকম একটা পরিস্থিতিতে যে আন্দোলনটা হলো, সে আন্দোলনটাকে যদি আমরা ভূমিকম্পের ভাষায় বলি মেইন শক, তাহলে বিফোর শক ছিল, মেইন শক হয়েছে, এখন যেটা চলছে সেটা আফটার শক। বাস্তবিক অর্থে যদি বলি, আমরা 75-এর 15 আগস্টের একটা বিয়োগান্তক ঘটনা আর 7ই নভেম্বর পর্যন্ত এটা সেটেল ডাউন। এই যে মাঝখানের যে অনেকগুলো ঘটনার প্রবাহ, আমরা কিন্তু সেরকম একটা অ্যারেনায় ঢুকে গেছি। আমি এটা বলতে চাচ্ছি যে ধরনের একটা সিস্টেমলেস সোসাইটি চলছিল তা অ্যাডজাস্ট হচ্ছে। এখন এই দুটা বিষয় হচ্ছে করতেছে এবং কতটা প্রায়োরিটি দিতে পারতেছে, কোন বিষয়টাকে তাদের হ্যান্ডেল করতে হবে।
এই মুহূর্তে আমি যে নিজের চোখে যেটা দেখে আসলাম একটু আগে, আর্মি না হলো 100 জন, বিভিন্ন গাড়িতে 100টা আর্মি আছে, বেক্সিমকো শ্রমিকরা রাস্তায় বসে আছে, কেউ লুডো খেলছে, আর রাস্তায় হঠাৎ করে আজকে 5 ঘন্টা বন্ধ। এখন এই অ্যানার্কির জবাব কি? আমাদের যে কোনো আন্দোলনে একটা ন্যূনতম নর্মস হচ্ছে নোটিশ দেওয়া, কর্তৃপক্ষ আসা, কনসার্ন করা, আইন শৃঙ্খলা বাহিনী সেটাকে দমানো, সেটা তো ফাংশন করছে না। সবাই কনফিডেন্স লেসে ভুগছে, কি করলে ভালো হবে দে ডোন্ট নো। তো আমি এই যে এখন যে সরকার, সেটাকে আমরা ইন্টারিম গভর্নমেন্টও বলা যাবে না, এটাকে আমরা বিপ্লবী সরকারও বলতে পারবো না। মানে একটা অভ্যুত্থান হয়েছে, বিপ্লব তো নয়, সে অভ্যুত্থানটাকে আমরা অ্যাড্রেস করছি একটা সরকার, একটা সঙ্গত কারণে এটি জনগণের সরকার, জনগণের অবশ্যই এটার মধ্যে আছে, তাকে সময়ও তো দিতে হবে, তাকে প্রায়োরিটি সেট করতে হবে। কিন্তু আনফর্চুনেটলি আমরা একটা অস্থিরতা দেখতে পাচ্ছি প্রথম দিন থেকে। আর এর পিছনে তো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র থাকবে, যারা পরাজিত শক্তি তারা চাবে যে যে কোনো ভাবে ডিসক্রেডিবল সরকারকে ততই তাদের জন্য ভালো হবে, যে তারা কত ভালো ছিল সেটা প্রমাণ করা যায়। সেই জায়গা থেকে প্রথম দিকে আমাদের আন্দোলনের সাথে যুক্ত যে ছাত্ররা, এইবার আন্দোলনের বৈশিষ্ট্যটা আমি আগে বলিনি। এবারে আন্দোলনটা ছাত্রদের দ্বারা ইনিশিয়েট করা হয়েছে, ছাত্ররা ইনিশিয়েট করেছে ছাত্রদের আন্দোলন। ডেফিনেটলি 52 ভাষা আন্দোলন থেকে বর্তমান আন্দোলন পর্যন্ত যতগুলি আন্দোলন হয়েছে সেগুলো মোটা দাগে ছাত্রদের আন্দোলন। কিন্তু পার্থক্য আছে দুইটা জায়গায়। একটা হচ্ছে আগের আন্দোলনগুলি কোনো না কোনো মানে দলীয় লেজুর ভিত্তিক ছাত্রদের সংগঠনদের সম্মিলিত প্রয়াস এক, আর বর্তমানটা হচ্ছে কোনো ধরনের দলীয় লেজুর ভিত্তি নেই, একবার সাধারণ ছেলেদের একটা সাধারণ দাবিকে সামনে রেখে তাদের বিনি সুতার মালা গেঁথে একটা নেতৃত্বের জায়গায় একটা আন্দোলন হয়েছে। এটা একদিকে। আরেকটা দিক হলো এবার আন্দোলনের কোনো নেতা ছিল না, সঙ্গত কারণে শেখ হাসিনা বুঝতে পারেনি কাকে ধরলে আন্দোলনটা দমানো যাবে, লোকেট করতে পারেনি। 6 জনকে ধরেও যখন আন্দোলন থামে না, তখন বোঝা যাচ্ছে যে এই আন্দোলনটা আসলে একটা সিস্টেমের মধ্যে দিয়ে হয়েছে। সিস্টেমের মধ্যে দিয়ে হলে যখন এই আন্দোলনের সাকসেসটা চলে আসে, এখন যখন বর্তমান পরিস্থিতিতে আন্দোলনকারীদের মধ্যে যে নেতৃত্ব, সেটা কিন্তু একটা কোহেসিভনেস ছিল প্রেসারে, এখন একটা নন কোহেসিভ পরিস্থিতি আসছে। যেমন আমার বিশ্ববিদ্যালয়ে আমি দেখি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখি, সেখানে কিন্তু এক ধরনের নন কোহেসিভ আসছে। কিন্তু ইমিডিয়েট আফটারের কথা যদি বলি, 7-8 দিন আপনার ট্রাফিক ম্যানেজ করেছে, তারপরে বিভিন্ন ধরনের পাহারা দিয়েছে, অনেক ধরনের এনার্কি যেগুলো চলছিল সেগুলোকে কিন্তু তারা কন্ট্রোল করার চেষ্টা করেছে সম্মিলিতভাবে। এর মধ্যে কিন্তু নানাবিধ প্রবলেম আবার ক্রিয়েট হয়েছে মানে কি, যে ভীষণটা বোঝা যাচ্ছে না বর্তমান সরকার কোথায় যেতে চান, ওনার রোড ম্যাপটা কি। আমরা মোটা দাগে যেটা চিন্তা করি যে এই গভর্নমেন্টের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত আইন শৃঙ্খলাটাকে ঠিক করা, এবং আমাদের যে আহত নিহত হয়েছে তাদের বিষয়টাকে অ্যাড্রেস করে এটাকে একটা ক্রেডিবল জায়গায় নাও ইমিডিয়েটলি। আর রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটা রোড ম্যাপ তৈরি করা, কর্মকৌশল, যে আমরা এই বিষয়গুলিতে একমত, আপনারা যখন সরকারে আসবেন তখন যেন পার্লামেন্টের মাধ্যমে এই সংবিধানে চেঞ্জ করা হয়, যুক্ত করা হয়, ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টা সেট করা। 3 নম্বর বিষয়টা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তো সংস্কার দরকার। আলটিমেটলি আমরা ইন্টারিম গভর্নমেন্ট 4 বছর থাকবে না 3 বছর থাকবে, দ্যাট ইজ নট দ্য ইস্যু। ইস্যু হলো তারা একটা সুন্দর বাংলাদেশ দিল, দেওয়ার পরে একটা রাজনৈতিক সরকার আসলো, আবারও সেই একই জায়গায় যেতে পারে। সেই জায়গা থেকে চিন্তা করলে আমার মনে হয় রাজনৈতিক দলগুলোকে কিভাবে সংস্কারে আনা যায় সেইটা চিন্তা করা। এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সকল রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন সবার সাথে যদি বসে একটা জায়গায় আসতে পারি, তাহলে অনেকটা কিন্তু প্রিফার্ড হয়। এবং আমরা ওই স্টেক হোল্ডারদের মধ্যে থেকে যদি আলোচনা করে যদি আমাদের যে সমাজে, যেমন মনে করেন কেন এই যে আনসার বা বিভিন্ন প্রতিষ্ঠান মাঠে নেমে যাচ্ছে তাদের দাবি দেওয়া নিয়ে, তার একটা কারণ হচ্ছে বিগত সরকারটা ছিল কঠিন, আন্দোলন করলেই উনি কিছু দিবেন এমন না। যেমন ওই যে আপনি উল্লেখ করলেন যে শিক্ষকরা আন্দোলন করছিল, শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন সময় প্রাক্তন করতে করতে টায়ার্ড হয়ে যাক, তারপরে দেখা যাবে। তার মানে
আন্দোলন করলেই উনি দিবেন না, এটা অন্যান্য পেশাজীবীরা বুঝে গেছে। সমাজে কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, স্যালারি বা অন্যান্য বিষয়ে কিন্তু একটা অসন্তোষ আছে পেশাজীবীদের, এটা সত্য, এটা বাস্তব। কিন্তু এটা পালন, এটা কখন আমি চাবো, কতদিনের জন্য আমি মানে সময় দিব, সেই বিষয়টা নিয়ে একটা জি, তড়িঘড়ি চলছে। তার ধন্যবাদ। মানে আমি চাচ্ছি এটা অ্যাড্রেস করা হোক, ইন্টারিম গভর্নমেন্ট যিনি আছেন তাদের লিডারশিপে, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে এই সমাজে যে বৈষম্য আছে, সেটা স্যালারিতে হতে পারে, সেটা তাদের ফ্যাসিলিটিতে হতে পারে, সেগুলো নিয়ে একটা সার্বিক রোডম্যাপ দেওয়া, কমন জি, ভাবে অ্যাড্রেস করা, তাহলে কিছুটা সমস্যা হবে। আরেকটা জিনিস আমার কাছে যেটা জি। খুবই অধ্যাপক জামালউদ্দিন, আপনার কাছে একটু পরে আবার ফেরত আসি, তার আগে একটু সামিনা লুৎফা আপনার কাছ থেকে আবার শুনতে চাই যে ঠিক আছে, আমি অগ্রাধিকারের কথাটা বারবার ঘুরে বিষয়টা ফিরে আসছে। তো অনেকগুলো সমস্যা, 15 বছর ধরে জমা সমস্যা, এবং অনেক সমস্যা হয়তো 15 বছরেরও নয়, আরো অনেক পুরনো। কিন্তু এই মুহূর্তে আগামী 1 মাস বা 2 মাসে কোন জিনিসগুলো আসলে সরকারের অগ্রাধিকারে থাকা উচিত? প্রথমত তো আইনের শাসন অগ্রাধিকারে থাকা উচিত। এছাড়া বাজারের সিন্ডিকেট, যা আমাদের আসলে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে আমাদের এই গণ অভ্যুত্থানটি যেটি ঘটে গেল, সেখানে যদিও শিক্ষার্থীরা শুরু করেছিলেন, কিন্তু সবচাইতে বেশি হতাহত কিন্তু শ্রমজীবী মানুষরাই হয়েছেন এবং শ্রমজীবী পরিবারের সদস্যরা হয়েছেন। সুতরাং এই অর্থে শ্রমিক এবং জনতার যে অংশ এই আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের যে 18,000 বা তারও অধিক আহত মানুষের কথা বলা হচ্ছে, তাদের পরিবারগুলোকে সাহায্য সহযোগিতা দেয়া এবং নিহতদের পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা করা, এগুলো কিন্তু খুব একদম মানে এমন কাজ যেগুলো আসলে গত 1 মাসেই হয়ে যাওয়া উচিত ছিল। অ্যাটলিস্ট আমাদের তালিকার কাজটি হওয়া দরকার ছিল। এখনো যদি না হয়ে থাকে তাহলে আগামী 100 দিনে বা 1 মাসে যা আমরা দেখতে চাইবো সেগুলো হচ্ছে এই যে মানে যে একদম প্রায়োরিটি জিনিসগুলো রয়ে গেছে। তার মানে জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য যে প্রক্রিয়া শুরু করা প্রয়োজন, যেখানে আমরা বাংলাদেশের মানুষ বহু বছর এই বিচার বঞ্চিত হয়েছে, সেখানে যদি আমরা দেখি এখন যে যেন তেন প্রকারে মামলা দিয়ে মানুষের এমনকি সেই তদন্ত এবং বিচারের অধিকারটাও খর্ব করে ফেলা হচ্ছে, এটা কিন্তু খুব খারাপ কাজ হচ্ছে। এটা কিন্তু একেবারেই নিন্দনীয় এবং এটা একদম করা উচিত হচ্ছে না। এতে করে মূল যে অপরাধীদের মূল অপরাধটি লঘু হয়ে যাওয়ার সুযোগ রয়েছে বা লঘু করে দেখবার সুযোগ রয়েছে। এইগুলো বন্ধ করতে হবে। তার মানে পরিবর্তে আমরা দেখতে চাই জুলাই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত, বিচার, এর ব্যবস্থাটি শুরু হচ্ছে বা একটা রাস্তায় আছে। তার প্রথম এবং প্রধান উপায় হবে এর পুরো তালিকা তৈরি করা এবং যথাযথ হতাহত এবং যাদের বিভিন্ন সাহায্য প্রয়োজন তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে সাহায্যটা পৌঁছানো। এখানে একটা জিনিস স্মরণ করে রাখতে হবে আমাদের সরকারকেই, যে এই যে আহত পরিবারগুলো সন্তানদেরকে আমরা দেখছি যে আই হসপিটালে কিংবা নিটোরে যারা চিকিৎসা নিচ্ছেন, এদের ক্ষেত্রে কিন্তু অনেক আমরা জানি যে তাদের চিকিৎসার ব্যয় সরকার বহন করবেন বলেছেন, কিন্তু চিকিৎসার ব্যয় ছাড়াও কিন্তু এই পরিবারগুলোর কিন্তু আরো অনেক খরচ হয় এবং তাদের ওখানে থাকতে হয়, তার সাথে সম্পর্কিত আরো অনেক কিছু আছে, তাদের আয় থাকে না। এরকম একটি পরিস্থিতিতে সরকারের আরো এগিয়ে আসা উচিত, তাদের সাহায্যের জায়গাটা আরো বড় করা, সম্প্রসারিত করার প্রয়োজন রয়েছে। দ্বিতীয়ত, আমরা জানি যে এই যে আমরা যে সমস্ত ভাঙচুর এবং ঘটনার কথা বলা হচ্ছে, যা মানুষের বিভিন্ন আমরা যে বৈচিত্র্যের কথা বলছি, সেই বৈচিত্র্যপূর্ণ ইনক্লুসিভনেসের যে সমাজের কথা বলা হচ্ছে, সেই বৈচিত্র্যপূর্ণ সমাজে বিচিত্র মানুষের বিচিত্র রকমের মৌলিক মানবাধিকার রয়েছে। সেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেটার আমরা প্রমাণ পাচ্ছি। সেই ঘটনাগুলো বন্ধ করতে হবে, আইনের শাসন প্রয়োগ করতে হবে, যেন কোনো অবস্থাতেই মবের হাতে এগুলো না যায়। এগুলো সবই ডিউ প্রসেসের মাধ্যমে হতে হবে। তাতে যদি সময় লাগে তারপরেও কিন্তু ডিউ প্রসেসেই এটা হতে হবে। আর তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে যা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের আন্দোলনের মূল চেতনা ছিল, সেটা হচ্ছে সমস্ত কিছু নিয়ে যে লুটপাট, যে দুর্নীতির যে ভয়ঙ্কর একটা রাজত্ব আওয়ামী লীগ সরকারের আমলে, ফ্যাসিবাদী সরকারের আমলে তৈরি হয়েছিল, যে নেক্সাস আসলে ব্যবসার সাথে রাজনীতিবিদদের, যার মাধ্যমে তারা
হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে দিয়েছে। এই নেক্সাস গুলো ভাঙা হবে এবং এই যে দুষ্ট চক্রগুলো রয়েছে সেই চক্রগুলোর হাতে বাংলাদেশের মানুষের, শ্রমজীবী এবং সাধারণ মানুষের এই যে জিম্মি হয়ে থাকে এটা বন্ধ করতে হবে। তার মানে এগুলো করলেই কিন্তু আসলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ঠেকানো সম্ভব। এবং আমরা জানি যে আমাদের ইকোনমি যে অবস্থায় রয়েছে সেখানে যে সমস্ত মানে ক্রনিক ক্যাপিটালিজমের যে মূল ক্রীড়নকরা রয়েছে তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনতে হবে এবং এই তাদের কাছ থেকে সম্পদগুলো উদ্ধার করবারও ব্যাপার রয়েছে। তারপরে চলে আসে হচ্ছে যে দীর্ঘমেয়াদে আমাদের সংবিধান সংশোধন, যে সংবিধান আমাদের মূলত এই স্বৈরাচারী শাসকদেরকে জন্ম দিয়েছে। এর আগেও আমরা দেখেছি সেই সংবিধানের সংশোধন এবং আমি বলতে চাই যে কোনো কোনো ক্ষেত্রে অনেক মেজর বা বড় ধরনের সংশোধনের প্রয়োজন রয়েছে। আর তারপরে হচ্ছে আমরা বড় মাপে অর্থনীতি ঠিক করা, আমাদের অর্থনৈতিক অধিকারগুলোর জায়গায় আমাদের সাধারণ মানুষকে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্রকে আনা, আমাদের কথা বলার অধিকার। যেমন সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আমরা গত 15 বছর বা যতদিন ধরে এগুলো হয়েছে ততদিন ধরে কিন্তু আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু সেই অ্যাক্টগুলো কি বাতিল হয়েছে? এখনো কি কথা বলার সেই যে স্বাধীনতার জায়গাটাতে আমরা কি পৌঁছেছি, নাকি নতুন স্বাধীন দেশে যেটা বলা হচ্ছে যে নতুন স্বাধীনতা বাংলাদেশ 2.0, এখানে কি আসলে আপনার নিজের মত না হলে সেই কথাটিকে কি স্বাধীনভাবে মত হিসেবে প্রকাশ করা যাচ্ছে? আমরা অনেক ক্ষেত্রেই দেখছি যে এটা কিন্তু যাচ্ছে না। তার মানে একটি বিশেষ গোষ্ঠী বা সেটা আমি হতে পারি বা অন্য আরেকটা গোষ্ঠী, আমার বিপরীত মতের গোষ্ঠী হতে পারে, সে যদি মনে করে যে তার সংখ্যাগত দিক থেকে তার জোর আছে, সে তার নিজের মতটাকেই একমাত্র মত হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং এই যে নানাবিধ ইন্টারেস্টের সংঘাত এবং সংঘর্ষ, এর মধ্যে থেকে এক ধরনের মানে আইনের শাসন ছাড়া আসলে এইটাকে ঠিক করার বা এটাকে সমাধান করার কোনো কিন্তু উপায় আমরা দেখতে পাচ্ছি। সামিরুল ইসলাম, একটা নির্দিষ্ট ঘটনায় আসি। ধরুন বিশ্ববিদ্যালয়ের ভেতরে পাঠাগার যেখানে বহুদিন ধরে প্রতিষ্ঠিত, সেখানে একটা মব জড়ো করে একটা হামলা করার মতন ঘটনা, সেখানে আবার শিক্ষকরা এগিয়ে গিয়ে সেটাকে রক্ষাও করেছেন। এই যে মানুষ জড়ো করে ফেলা, এরা কি আসলে সবাই সংঘবদ্ধ নাকি আসলে কোনো একটা ধুঁয়ো তুলে এই কাজগুলো করা হচ্ছে? অনেক ক্ষেত্রেই এটা আসলে ঘোলা পানিতে মাছ শিকারের মতো আর কি, যেহেতু এখন কে কোন দিকে আছেন এটা বোঝাটা একটু মুশকিল হয়ে গেছে। কারণ আপনারা বুঝতে পারছেন পতিত সরকারের সাথে যারা ছিলেন তাদের একটা বড় অংশ কিন্তু এখন আসলে এই যে সাধারণ শিক্ষার্থীদের আমি বলবো এখন সাধারণ শিক্ষার্থীদের মুখোশে বা আড়ালে কিন্তু তারা রয়ে গেছেন। এখন আপনি তাকে তার চিহ্নিত করতে পারছেন না। আগে কিন্তু আপনি সহজেই বলে ফেলতে পারতেন যে ছাত্রলীগ ভেঙেছে, এখন আপনি গেলে বলবে যে ছাত্রলীগ করে তো আসলে কিছু নাই। সুতরাং ছাত্রলীগের এক অংশ যারা নেতা তারা পালিয়ে গেছে, যারা মধ্যম সারি তারা নানাভাবে ভোল পাল্টে অন্য কোনো কিছু হয়ে গেছে, আর একদম যারা র্যাঙ্ক এন্ড ফাইল ছিল তারা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেতর অনেক আগে থেকে ঢুকে গেছে। তার মানে ওরা তো আসলে এই আন্দোলনের একটা মূল চালিকা শক্তি ছিল। কারণ বাংলাদেশের সর্বজনীন বিশ্ববিদ্যালয়গুলোতে যারা হলে থাকে তারা তো ছাত্রলীগ না করে তো হলে থাকতে পারে নাই, এবং সেই পরিস্থিতিতে তার মানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও ছিল তারা কিন্তু কোনো না কোনো ভাবে এই রাজনীতির সাথেই যুক্ত ছিল। এখন রাজনীতি বা দলগত রাজনীতি না থাকার ফলে এই বিপদটা কিন্তু আমাদের সামনে আসতে যাচ্ছে। এবং এই যে আমি আর আপনি কাউকে আলাদা করে চিনতে পারবো না, সত্যেন সেন পাঠাগার ভাঙচুর হয়েছে জগন্নাথ হলে, এবং এই ঘটনাটিতে আমি ব্যক্তিগতভাবে ওখানে গিয়েছিলাম, দেখেছি ছাত্রদের সাথে শিক্ষকদের সাথে কথা হয়েছে। একদিকে যেমন একদল ছাত্রের দাবি হচ্ছে যে শিক্ষকরা যথাসময়ে উপস্থিত হননি, বা এই যে তারা পাঠাগারটা ভাঙতে পেরেছে এটাও তো আসলে তাদের করতে পারার কথা না। এটা তো যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা শিক্ষক যাবেন, আবাসিক শিক্ষক আছেন অন্তত 18-19 জন, প্রভোস্ট আছেন, এবং এর মধ্যে ঘটনাটি ঘটে গেছে আমারই শিক্ষার্থী, আমার ক্লাসেরই ছাত্র, আমার বিভাগেরই, তারা ওখানে মার খেয়েছে এবং নানাভাবে হেনস্থার শিকার হয়েছে। এবং তাদের সাথে কথা বলতে গিয়ে বুঝতে পারা গেল যে পুরো বিষয়টার মধ্যে কেউ হয়তো গেছে আটকাতে, কেউ গেছে কি হয়েছে জানতে, কেউ গেছে কাউকে একজনকে সাহায্য করতে, কিন্তু সকলেই ওখানে গিয়ে হেনস্থা হয়ে গেছে। এবং হচ্ছে খুবই জুনিয়র শিক্ষার্থীদের হাতে, যারা নিজেরা হয়তো সিনিয়র শিক্ষার্থী ছিলেন, এবং তারা ভেবেছেন যে আমরা সিনিয়র, আমাদেরকে তো আসলে এরকম করবে না। তার মানে আসলে এক ধরনের, এবং ওখানে উপস্থিত থাকা অবস্থায় আমার এটাও মনে হয়েছে যে সিনিয়র জুনিয়রের মধ্যে যে
এক ধরনের প্রথাগত যে সম্পর্ক, সেই সম্পর্কের জায়গাটাও কিন্তু ভেঙে গেছে। শুধু যে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে আস্থা নষ্ট হয়েছে তা না, শুধু আমার কাছে মনে হচ্ছে শিক্ষার্থীদের ভেতরেও যে নানান রকম বিভিন্ন ধরনের বন্দোবস্ত ছিল, সেই বন্দোবস্তগুলো কিন্তু এখন আর আগের জায়গায় নেই। তার মধ্যে যদি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোও কাজ না করে, তখন কে যে আসলে কি সেটা চিহ্নিত করতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে সামনের দিনে। সুতরাং এই বিষয়ে আসলে শিক্ষকরা এবং শিক্ষার্থীরা কি করে সজাগ থাকবেন সেটা আমাদের জরুরি ভাবনার বিষয়, কিন্তু সজাগ থাকতে হবে। এটা হচ্ছে একটা মূল আমাদের কাজের জায়গা হবে আগামীতে। অনেক ধন্যবাদ। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে ফিরে আসি। এই যে এত কিছু হচ্ছে, সেখানে আসলে ব্যক্তি পর্যায়ে বা নাগরিক পর্যায়ে সরকারের কাছে প্রত্যাশার কথা শুনছিলাম, কিন্তু নাগরিকরা আসলে কি করতে পারেন? কারণ তারা তো রাস্তায় নেমে এই ধরনের একজন স্বৈরশাসক শেখ হাসিনাকে সরিয়েছেন, তারপরেও শৃঙ্খলা রক্ষা করেছেন বেশ অনেকদিন ধরে। নাগরিকরা কিভাবে এই গোটা প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারেন? অবশ্যই ভূমিকা রাখার বিষয় আছে, সেই জন্যই সংস্কার শব্দটা আসছে বারবার। তো সংস্কার বলতে বলতে আমরা এত শুনছি, সংস্কার মানেটা কি আসলে? মেরামত করা, অথবা আরও যদি সোজা বাংলায় বলি, ভালো হয়ে যাওয়া। তো আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলা হয় যে ভালো হইতে পয়সা লাগে না, অর্থাৎ ভালো হওয়ার চেতনাটা, ইচ্ছাটা, সেটা ভিতর থেকে আসতে হবে, আরোপ করার বিষয় না ভালো হওয়াটা। তো সেই ক্ষেত্রে আপনি এখন কোন অংশকে আগে ভালো হতে বলবেন? আমরা কিন্তু এই বিতর্ক করি, অর্থাৎ কি দিয়ে আগে সংস্কার শুরু করতে হবে, এই আলোচনায় কিন্তু ফয়সালা আসবে না। যেহেতু আমার সাথে দুজন শিক্ষক আছেন আর আমি নিজে গণমাধ্যম কর্মী, আমরা যদি এই তিনটা বিষয়ে বলি, প্রথমত শিক্ষালয় শিক্ষার জায়গা, গবেষণার জায়গা, সেটা কিন্তু বিচারালয় নয়, বিচারের জায়গা নয় সেটা। কিন্তু দুজন শিক্ষকের কথা শুনে আমরা বুঝতে পারছি যেটা বাস্তব, তাদের কিন্তু এখন বিচারিক কাজও করতে হয়, সালিশ করতে হয়, মিলিয়ে দিতে হয়, মিলমিশ করে দিতে হয়, গণ্ডগোল থামাতে হয়। এটা হচ্ছে বাস্তবতা, যেটা আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পর্কিত নয়, বাড়তি কাজ এগুলো। তো শিক্ষকরা যদি শিক্ষকদের জায়গা থেকে ঠিক এই মুহূর্তে সংস্কারের একটা বিষয় মাথায় নেন, অর্থাৎ আবুলের জায়গায় বাবুলকে দিয়ে নয়, কামালের জায়গায় জামালকে দিয়ে নয়, আসন বদল করে নয়। আমাদের এখানে শিক্ষা ব্যবস্থা আছে 11-12 কিসিমের বা পদ্ধতি আছে। শিক্ষা সংস্কারের নামে মাঝে মধ্যেই বেশ কবার আমরা কমিশনের কথা শুনেছি। তো এই মুহূর্তে শিক্ষকরা যদি তাদের জায়গা থেকে এগুলো নিয়ে একটু রিসার্চ করেন, রিসার্চ তাদের করা আছেই, নতুন করে করতে হবে না। যদি উদ্যোগী হন, আমার বিশ্বাস তারা শিক্ষা পদ্ধতিতে একটা ব্যবস্থা আনতে পারবেন, সার্বজনীন ব্যবস্থা। এবং তাদের শিক্ষা পদ্ধতির পাশাপাশি পাঠ্যসূচি, আপনার মনে থাকার কথা, পাঠ্যসূচিতে এমন এমন কায় কারবার হয়েছে গত 15-16 বছর, ট্রলের আইটেম হয়ে গেছে, শরীফ হয়ে গেছে শরীফা। আমরা কিন্তু শিক্ষকদের কাছ থেকে ওই সময়টা তেমন রিয়েকশান দেখিনি। তারা কিন্তু ইচ্ছা করলে ভূমিকা নিতে পারতেন। শিক্ষকদের ওই অবস্থাটা আছে, তাদের একটা সম্মান আছে, কিন্তু তারা তাদেরকে নানান দলে, উপদলে, লালে নীলে, আওয়ামী লীগে, বিএনপিতে, জামাতে ভাগ করে ফেলেছেন, যেটা আবার ছাত্রদের মধ্যেও আছে। আমার কাছে মনে হচ্ছে শিক্ষা সেক্টরের সংস্কারটা এই মুহূর্তে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন শিক্ষকরা। আমাদের পেশায় যে এরকমটা আলোচনা হচ্ছে যে চূড়ান্ত সময়ে, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে আমরা সাংবাদিকরা কেন নিগৃহীত হলাম, আমাদের প্রতি কেন মানুষের বিশ্বাস থাকলো না, বা আমাদের কয়েকজনের কেন পালাতে হলো, তো ওই সংস্কারটা তো সরকার এসে করে দেবে না আমাদেরকে, সেটা আমাদের ভিতর থেকে আমাদের করতে হবে। আর দুজন শিক্ষক, বিশেষ করে লুৎফা আপা যে একটা অ্যাড্রেস করেছেন, যে বিভিন্ন যেই সেক্টরগুলো আছে যেগুলো কখনোই আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আলোচনায়ও ছিল না, ধারণায়ও ছিল না, আশঙ্কায়ও ছিল না। মসজিদের কথা কিন্তু আমরা তখন ভাবিনি, মন্দিরের কথা ভাবিনি, অথবা আমরা মাজারের কথা তো ভাবিনি। একটা সময় পর্যন্ত বাস্তবতা যেটা দাঁড়িয়েছিল, শুধু একটা জায়গায় বৈষম্যহীনতা ছিল, এটা হলো শুধু কবরস্থানে। দাফন করার সময় আর আওয়ামী লীগ বিএনপি খুব একটা ভাগ করা হয় না, যে ওইদিকে আওয়ামী লীগের কবর, এইদিকে বিএনপির কবর। আর গোটা দেশের প্রতিটা সেক্টর কিন্তু আওয়ামী লীগ অথবা বিএনপি নানান ভাগে ভাগ হয়েছে। সর্বশেষ মাজারের ঘটনায় যেটা আমার আশঙ্কা অথবা নমুনা দেখছি, যে আলামত দেখছি, আমাদের মধ্যে ছোট্ট ছোট্ট কিন্তু এই ধরনের কিছু ভাগ আছে। কেউ নামাজি, কেউ বেনামাজি, কেউ কে আমি, কেউ লাকে আমি। আপনি একটু পরিষ্কার করার জন্য বলি, যারা দাঁড়িয়ে মিলাদ পড়ে তাদেরকে বলে কে আমি, যারা বসে পড়ে তাদেরকে বলে লাকে আমি।
সুন্নতি আছে, ওহাবি আছে, তারপরে ধরেন শরীয়তি আছে, মারফতি আছে। এগুলো নিয়ে কিন্তু আগেও বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটতো। আমাদের এই বিভক্তিগুলো একেবারে মামুলি, ক্ষুদ্র, কিন্তু নমুনা দেখা যাচ্ছে এগুলোর মধ্যে গন্ডগোল পাকানোর একটা দৃশ্যমান নমুনা আমরা দেখি প্রতিনিয়ত। নয়তো কিভাবে যৌনকর্মীদের উপর হামলা হয়। মগবাজার অঞ্চলে আমাদের তৃতীয় লিঙ্গের কিছু জনগোষ্ঠী আছে, অর্থাৎ যাদেরকে আমরা হিজড়া বলি, জি, তাদের মধ্যে গত কয়েকদিনের উৎপাত আপনি দেখেন, তাদের মধ্যে বিভক্তি হয়ে গেছে, পক্ষে আছে বিপক্ষে আছে। তো যেখানে বারবার কথাটা আসছে আইনের শাসন, যদি সত্যিকারে আইনের শাসন আসে, শাসনের আইন নয় কিন্তু অবশ্যই আইনের শাসন, সেটা শুরু হলে প্রত্যেকটা সেক্টরে আমার বিশ্বাস এই উৎপাতগুলোতে কেউ জড়াবে না। তাদেরকে আসলে জড়ানো হচ্ছে কোনো না কোনো একটা ছুতা দিয়ে। তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন কলেজে, স্কুলে যদি শিক্ষকরা তাদের জায়গা থেকে শুরুটা করেন, আমার বিশ্বাস একটা ফয়সালা চলে আসবে, এই গন্ডগোল পাকবে না। আর যেটা বারবার বলা হচ্ছিল রোড ম্যাপ, যেখানে আমার রোডে অপরিচ্ছন্ন, রোড আমার ভাঙ্গাচুরা, ওখানে আমি ম্যাপটা করব কি করে? জি, তত্ত্বাবধায়ক সরকারকে ওই সময়টা আমাদের যার যার জায়গা থেকে অবশ্যই দিতে হবে। তত্ত্বাবধায়ক সরকার আমাদের উপর, অথবা অন্তর্বর্তী সরকার, যে সরকার নামেই ডাকেন, নিরপেক্ষ সরকার, নানান নামে আমরা ডাকা শুরু করেছি, ওখানে যদি ওনাদেরকে আমরা সহযোগিতা বলতে এতটুকু যে আমরা নিজেদের ভিতর থেকে সংস্কার হওয়া। বিএনপির দিক থেকে কিন্তু 31টা দফা আছে, জি, তারা বলেছে মেরামত দফা। আমরা মনে হয় বুঝতে পেরেছি। সামিনা লুৎফা, আপনার কাছে ফিরে আসি। এই যে অনেক সমস্যার কথা তো বললাম আমরা এতক্ষণ, আসার জায়গাটা কোথায় বলে মনে হয় আপনার কাছে? আশার জায়গা, আমি খুব আশাবাদী মানুষ, সবসময় খুবই নিরাশার মধ্যে আশা দেখতে পাই। ধরেন সে সময় যখন কেউ আসলে আমরা অপরাজেয় বাংলা পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা 17 তারিখে, সেটা আমরা নিশ্চিত ছিলাম না, কিন্তু সেই দিনও তো আমরা আশায় ছিলাম যে নিশ্চয়ই অনেক শিক্ষকরা নেমে আসবেন। আমাদের এই আশাটা কিন্তু কাজে লেগেছিল। আমরা দেখেছিলাম যে ডাক দেওয়ার সাথে সাথে শিক্ষকরা কিন্তু নেমে এসেছিলেন। সুতরাং আমি এখনো আশা রাখি। আমি মনে করি জনগণ এই মুহূর্তে অত্যন্ত সজাগ আছে, তারা অত্যন্ত উদ্দীপিত অবস্থায় আছে। এই অবস্থাটিকে আসলে কাজে লাগানো প্রয়োজন। আমরা দেখছি চারিদিকে নানান রকম কমিটি হচ্ছে। দেখলাম গণতান্ত্রিক অধিকার কমিটি হয়েছে, যেখানে আমিও আছি, তারপরে জাতীয় নাগরিক কমিটি হয়েছে, সাংস্কৃতিক ঐক্য হচ্ছে, নানান দিকে নানান রকম তৎপরতা চলছে, প্রচুর আয়োজন হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন ধরনের আলোচনা অনুষ্ঠান ইত্যাদিতে বিশ্ববিদ্যালয়ের গ্যালারিগুলো উপচে পড়ছে। এই উদ্দীপিত এবং সজাগ অবস্থাটিকে জারি রাখাটাই সবচেয়ে বড় আশার কথা। এবং এই আয়োজনগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে না রেখে আমরা যত বেশি ছড়িয়ে যেতে পারবো, যত বেশি ধরেন এর পরবর্তী অনুষ্ঠানগুলো যদি যাত্রাবাড়িতে কিংবা উত্তরায় হয়, যেখানে সবচেয়ে বেশি ঢাকা শহরের ভেতরে মানুষ মারা গেছেন, সেইখানে এসে এই আয়োজনগুলো করাটা জরুরি, যাতে আমরা সকলের মানে গল্পটা, সকলের আত্মত্যাগের কাহিনীটা কিন্তু যেন বুঝতে পারি এবং সকলকে এটার সাথে সম্পৃক্ত করতে পারি। এই সজাগ অবস্থাটার মধ্যে আমরা যারা পাশে দাঁড়িয়েছি একজন আরেকজনের, তারা হয়তো যেদিন আমরা ময়দানে ছিলাম, সেদিন আমার পাশে যিনি যা দাঁড়িয়েছিলেন তার সাথে আমার মতাদর্শিক অনেক পার্থক্য থাকলেও আমি দাঁড়িয়েছি, কারণ তখন সামনে একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে হাসিনার পদত্যাগ এবং সরকারের বিদায়। কিন্তু আজকে তো সেই লক্ষ্য অর্জিত হয়ে গেছে। এখন কিন্তু মতাদর্শিক যে বিভাজনগুলো, বিভক্তিগুলো, সেগুলো সারফেসে চলে এসেছে এবং এটা খুব অস্বাভাবিক কিছু নয়। সামাজিক আন্দোলনের গবেষণা এটা খুব স্বাভাবিক একটি প্রবণতা এবং এইরকম একটা পরিস্থিতিতে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবেই, বিভাজন থাকবেই, কিন্তু এর মধ্যেও সজাগ থাকা, সরকারকে এবং রাষ্ট্র ব্যবস্থাকে সব সময় সব অর্থে জবাবদিহিতার মধ্যে রাখা, আপনাদেরকে শুদ্ধ মানে যারা সংবাদ মাধ্যমে আছেন তাদের শুদ্ধ সবাইকে জবাবদিহির মধ্যে রাখা এবং নিজেরাও জবাবদিহিতার মধ্যে থাকা। অনেক অনেক ধন্যবাদ। অধ্যাপক জামালউদ্দিন, যদি আর কিছু যোগ করার থাকে। আনমিউট করতে হবে অধ্যাপক জামালউদ্দিন। ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয়, ইন্টারিম গভর্নমেন্ট, ওনার একটা বড় ধরনের রোল আছে। আসলে আপার কথা যদি বলি, যে মতাদর্শগত পার্থক্য যেটা এখন সারফেসে চলে আসছে, সেটা তো বাস্তবতা এবং এটি বিউটি। আর দিন শেষে রাজনীতিকরা দেশ চালাবে, এটা আমাদের চাওয়া এবং এটা আমাদের চাইও এবং এটাই হবে।
সঙ্গত কারণে রাজনৈতিক যে সদিচ্ছা বা রাজনৈতিক যে বিশুদ্ধতা সেটা আনয়নের লক্ষ্যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট ক্রমাগতভাবে সমন্বয় করা উচিত। আমরা এখন এই মুহূর্তে সমাজের যে জিনিসটাকে আমরা অ্যানার্কি বলছি সেটাকে যদি রুখতে হয় তাহলে রাজনৈতিক দলগুলির একটা সদিচ্ছা থাকা উচিত কমন কিছু গ্রাউন্ডে, যে আমরা সংখ্যালঘু, আমরা প্রতিষ্ঠানে, আমরা শিক্ষকদের উপরে আমরা অযাচিতভাবে ছাত্রদেরকে দিয়ে এখানে ওখানে ছাত্রদেরকে ক্লাসে ফিরানো, এই সামগ্রিক বিষয়টা কিন্তু রাজনৈতিক উইলিংনেস আমাদেরকে সবচেয়ে বড় হেল্প করতে পারে। তা আমি এই জন্য মনে করি যে সর্বপার্টি যারা আছেন তারা যদি মানে একটা চমৎকার অবস্থান নেন জি। আমাদের এই বর্তমান গভর্নমেন্টের আওতায়, তাহলে খুব সহজ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্ব জায়গায় কাজ করার ক্ষেত্রে। আমি আশা করব এটি যদি করেন তাহলে আমার ধারণা অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আমরা একটা সুন্দর বাংলাদেশ রচনা করতে পারবো। নিশ্চয়ই আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি আজকের মতো।